আসসালামু আলাইকুম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ১ম অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা থাকবে। কারণ তোমরা ইতিমধ্যে জানো তোমাদের ১ম অধ্যায়ের নাম হচ্ছে অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। তো এ অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। আর সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে আমাদের, তো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ১ থেকে ৫ টা এবং রচনামূলক প্রশ্নও রয়েছে ১ থেকে ৫ পর্যন্ত ১০ টা করে প্রশ্ন রয়েছে। তো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দেখব। আর এগুলো থেকেই তোমাদের সিলেবাসে বলা ছিল যে প্রতিটি অধ্যায় থেকে কি করবে? কমপক্ষে একটি করে মোট ৮ টা প্রশ্ন থাকবে। আমি বলেছি যেহেতু ৮ টা প্রশ্ন থাকবে ৪ টা অধ্যায় ২ টা করে প্রশ্ন থাকার প্রবল সম্ভাবনা আছে। তো চলো আমরা দেখে নিচ্ছি। আর তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিবা, এই যে দেখো সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য বাংলা ইংরেজি দেখেছো 100% কমন ছিল। তো আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 তে যাচ্ছি। এরপরে তোমাদের বিজনেস, ইংলিশ, হিসাব বিজ্ঞান সবকিছুই তোমরা কিন্তু পাবে। সো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর আমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক সাজেশন ও উত্তরপত্র এখান থেকে আমরা এই পিডিএফটা ওপেন করে নিব। ঠিক আছে? তো ওপেন করলে আমাদের সামনে কিন্তু চলে আসছে। আমরা এখন ধারাবাহিক ক্লাসে চলে যাচ্ছি। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আমাদের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে স্প্রেডশিট কি? কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লেখো। তো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, আসার প্রবল সম্ভাবনা আছে। তো এটা 2023 এবং 24 সালে এসেছিল। তো প্রথমত তোমরা লিখবা হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট হলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক ধরনের প্রোগ্রাম। একে ওয়ার্কবুকও বলা হয়। কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম দেয়া হলো, যে মাইক্রোসফট এক্সেল, ভিসি ক্যাবল, ভিজিএ ক্যাবল যাকে আমরা বলি। ঠিক আছে? তো তারপরে আর কি রয়েছে আমরা একটু এক এক করে সব নামগুলো দেখব। এরপরে হচ্ছে ভিজিএ কেবল, সুপার কেবল, লোটাস ১, ২, ৩, আ কোয়ান্ট্রো এবং মাল্টিপ্লান্ট। তো এগুলা হচ্ছে সফটওয়্যারের জাস্ট নাম লিখতে বলছে। এতটুকু লিখে দিলেই তোমাদের কিন্তু কয় মার্কের জন্য? প্রতিটা প্রশ্নের মান কিন্তু ২ মার্ক। তাই খুব বেশি লেখার দরকার নাই। সময়ও কিন্তু খুব বেশি তোমাদের দেওয়া থাকবে না। ওকে? এরপরের প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কী বোঝায়? এটা ২০২৩ এ এসেছে। স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ ছড়ানো পাতা। যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট প্রোগ্রাম বলে। যেমন মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট প্রোগ্রাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা ৩ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ৩ নম্বর প্রশ্নটি কী ছিল দেখো, যে ডাটা সিরিজ ও টিক মার্কারের মধ্যে ২ টি পার্থক্য লেখো। তো এটা হচ্ছে ডেটা সিরিজ এবং টিক মার্কের মধ্যে পার্থক্য, তোমরা দেখে নাও। এরপরে আমাদের সাজেশনের পরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ৪ নম্বরে ইফ ফাংশন কি? এটা হচ্ছে ২০১৮ সালে এসেছিল। যে সিদ্ধান্তমূলক কাজের জন্য ব্যবহৃত ফাংশনই হলো ইফ ফাংশন। এটি শর্তের উপর ভিত্তি করে ফাংশনের ফলাফল প্রকাশ করে থাকে। হচ্ছে সত্য হলো এক ধরনের ফলাফল প্রকাশ করে ও সত্য মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল প্রকাশ করে। সো এতটুকু লিখলে ইনশাআল্লাহ তোমাদের কভার হয়ে যাবে। এটা হচ্ছে ৪। আচ্ছা, আর সাজেশনগুলো একটু মিলাই বলি তোমাদের। অনেকে যদি খুঁজে না পাও আমাদের সাজেশন থেকে, এই যে সাজেশনটা আছে এখানে কিন্তু প্রশ্নের নম্বরগুলো বলা আছে। এই যে দেখো, যে এখানে আইএফ স্ট্রাকচার আমরা চলে আসছি, যে আইএফ ফাংশনকে দেখো, এটা যে উত্তরের প্রশ্ন নাম্বার ৪ ২০১৮ সালে এসেছিল। এটা উত্তরের প্রশ্ন নাম্বার ৪। এই যে দেখো আমরা এই ৪ই কিন্তু বললাম ইফ ফাংশন। ঠিক আছে? এরপরে ৫ নাম্বার ম্যাক্স এবং মিন ফাংশনের ব্যবহার লিখো। এটাই সাজেশনে কিন্তু বলা আছে। এই যে দেখো, ম্যাক্স ও মিন ফাংশনের ব্যবহার লিখো। উত্তরে প্রশ্ন নাম্বার ৫ ২০২৩ এইভাবে কিন্তু বলা আছে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এবার তাহলে এইটার আমরা উত্তরটা দেখে নিচ্ছি। ম্যাক্স এবং মিন এর ব্যবহার। ম্যাক্স এর ব্যবহার এক্সেল ডাটা শিটের কোনো নির্ধারিত সেল রেঞ্জের তথ্যাবলীর মধ্যে থেকে সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করতে এটি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ B2 থেকে B7 সেলের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটির জন্য ম্যাক্স হবে ম্যাক্স B2 থেকে B7 পর্যন্ত। আর মিনিমাম এর ব্যবহার কি হবে? যে এক্সেল ডাটাশিটের কোনো নির্ধারিত সেল রেঞ্জের তথ্যাবলীর মধ্যে থেকে সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে এটি ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ B2 থেকে B7 সেলের মধ্যে সর্বনিম্ন সংখ্যাটির জন্য মিন ফাংশন হবে মিন B2 থেকে B7 পর্যন্ত। এরপরে ৬ নম্বর যে প্রশ্নটি ছিল ২০২৩ এবং ২৫ সালে এসেছে IF ফাংশনের স্ট্রাকচার লেখো। তো আমরা এই প্রশ্নটার এবার একটু উত্তর আমরা দেখে নিব। IF হলো একটি লজিক্যাল ফাংশন। IF ফাংশনের সত্য হয় তবে এক ধরনের আর মিথ্যা হলে আর অন্য ধরনের ফাংশন প্রকাশ করে। এটা হচ্ছে if ফাংশনের ফলস এবং ট্রু। যে স্ট্রাকচারটা হবে if ফাংশনের ইফটা হলো লজিক্যাল টেক্সট, হলো একটি যুক্তিমূলক পরীক্ষা যার মান হচ্ছে ট্রু বা ফলস হতে পারে এটার। আর লজিক্যাল টেস্ট ভ্যালু হবে ইফ ট্রু অর ইফ ফলস, মানে দুইটা পার্ট থাকবে। একটা টেস্ট করবে একটা ট্রুটা হলো সত্য নাকি মিথ্যা সেটা, আর লজিক্যাল টেস্টের ফলস হলে অন্য অংশে কোনো ভ্যালু বা স্ট্রিলিং বা হচ্ছে অন্য কন্ডিশন কাজ করবে। সো এইটা হচ্ছে স্ট্রাকচার। তো আশা করি তোমরা এই যে ৬টা প্রশ্ন রয়েছে, তো এই ৬টা প্রশ্নের উত্তর কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের যে সাজেশনটা ছিল। আশা করব তোমরা বুঝতে পেরেছো এই সাজেশনটার। ঠিক আছে? এখন আমরা রচনামূলক প্রশ্নে চলে যাচ্ছি প্রথম অধ্যায় থেকে। অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। প্রথম যে প্রশ্নটা ছিল স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের ব্যবহার বর্ণনা করো। তো আমরা এই প্রশ্নের উত্তর চলে যাচ্ছি। দেখো, এই প্রশ্নের উত্তর আমাদের কিন্তু প্রতিটা প্রশ্নের মান কত করে হবে? ৪ মার্কের জন্য কিন্তু হবে। তো দেখে নিচ্ছি ১ নাম্বার, আসার প্রবল সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছ এইটা যে কত সালে আসছে ১১, ১৪, ১৬, ১৭ এবং সর্বশেষ ২০২৫-এ। গ্রাফ কাগজের ন্যায় আনুভূমিক ও উল্লম্বভাবে টানা লাইনের সংযোগে খাপ খাওয়ানো আয়তাকার ঘরের ন্যায় অনেক ঘরে সম্বলিত বড় শীটকে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বলে। নিম্নে এ সফটওয়্যারের ব্যবহার বর্ণনা করা হলো। ১. দৈনন্দিন হিসাব সংরক্ষণে ও বিশ্লেষণ করার কাজে স্প্রেডশিট ব্যবহৃত হয়। এটি বার্ষিক হিসাবের ক্যালেন্ডার তৈরিতে ব্যবহৃত হয়। ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করতে এটি ব্যবহৃত হয়। পিভট টেবিলের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস ব্যবহৃত হয়। এটি বার্ষিক প্রতিবেদন ও বাজেট প্রণয়নের কাজে ব্যবহৃত হয়। ব্যাংকিং ব্যবস্থাপনার যাবতীয় হিসাব নিকাশ বিষয়ক বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এর সাহায্যে খুব সহজে উৎপাদন ব্যবস্থাপনা, আয়কর ও অন্যান্য হিসাব তৈরি করা যায়। এর সাহায্যে বৈজ্ঞানিক বিভিন্ন কাজের ক্যালকুলেশন করা সহজ হয়। এর সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন হিসাব, পাইরল তৈরি, মজুদ হিসাব নিয়ন্ত্রণ করা যায়। গাণিতিক ত্রিকোণমিতি ও পরিসংখ্যানিক ফাংশন ব্যবহার করা যায়। এছাড়া তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা যায়। সো এটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। ২ নাম্বার, এটা হচ্ছে ২০২৪ সাল থেকে এসেছিল। স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের বিভিন্ন প্রকার চার্টের ব্যবহার লিখো। আমি রিডিং আর পড়তেছি না, তোমরা পড়ে নিবা। সো এখান থেকে এই প্রশ্নটা। আর এরপরে ৩ নাম্বার যে প্রশ্নটা আছে, ফাংশন আর্গুমেন্ট, ফাংশন স্টেটমেন্ট ও ফাংশন এক্সপ্রেশন বর্ণনা করো। এটা হচ্ছে ৩ নাম্বারে রয়েছে, এইটা পড়বা। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে ৪ নাম্বার, ফাংশন ও ফর্মুলার মধ্যে পার্থক্য লিখুন। এটা খুবই এবার তোমার মনে রাখো পরীক্ষায় চলে আসছে এই প্রশ্নটা। ঠিক আছে? সেভাবে তোমরা উত্তর করবা। ফাংশন ও ফর্মুলার মধ্যে পার্থক্য লেখো। এভাবে ফাংশনের ৪টা অন্তপক্ষে বৈশিষ্ট্য লিখবা, আর এখান থেকেও ৪টা লিখে দিবা, হয়ে যাবে। ৫ নাম্বার, বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন গঠন ও কাজ সম্পর্কে ব্যাখ্যা করো। তো খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, উত্তর আসার প্রবল সম্ভাবনা আছে এবারে। ওকে, এখান থেকে আমি যেহেতু ৪ মার্ক, চেষ্টা করবা এটা যেহেতু লজিক্যাল ফাংশনগুলোর তোমাকে লিখতে হবে। ইফ ফাংশন লিখতে হবে, অ্যান্ড ফাংশন লিখতে হবে, অর ফাংশনটা লিখতে হবে, নট ফাংশনের লিস্ট গুলো লিখতে হবে।
হ্যাঁ? প্রত্যেকটা ফাংশন লিখে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর লাস্ট এই অধ্যায় থেকে আমরা লাস্ট যে প্রশ্নটা দিব আ সেটা হচ্ছে ৬ নাম্বার প্রশ্ন। কপাল ভালো হলে এটা গত বছর এসেছিল। প্রশ্নটি হচ্ছে এমএস এক্সেল ব্যবহারে ব্যবহৃত বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের গঠন ও কাজের ব্যাখ্যা দাও। সো এটা। তো এখান থেকে তুমি দেখো সাম রয়েছে, সাম তারপরে ম্যাক্স, ঠিক আছে? এসকিউ, আরটি, হ্যাঁ? এখানে এই প্রত্যেকটাই তোমাকে ব্যবহারগুলো কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এরপরে এভারেজ, এভারেজ, মড, হ্যাঁ? অর্থাৎ এখানে গড়, হ্যাঁ? সবকিছু ইনপুট, আউটপুট এগুলো সব লিখে দিলেই ইনশাআল্লাহ তুমি কিন্তু হয়ে যাবে তোমার এই প্রশ্নের উত্তর। ঠিক আছে? আশা করব তোমরা ১ম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইগুলার বাইরে প্রশ্ন সেট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমনে আসুক পরীক্ষায় কমন পড়বে। তো এরপরের পার্টে আমরা হচ্ছে তোমাদের যে ২য় অধ্যায় রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।